ভাই শুরুটা কিভাবে করলেন? কিসের শুরু? এই যে আজকে আপনি এখন টেলিভিশনে যে আসলেন, আপনার বাসা উত্তরা, এই যে উত্তরা থেকে যে জার্নিটা করে আপনি এলেন এখন টেলিভিশন পর্যন্ত, হ্যাঁ, সেটা শুরুটা একটু যদি জানি। শুরুটা তো রেডি হয়েছিলাম, গাড়িটা আসলো, উঠলাম। তারপরে আমার মনে হচ্ছিল যে অনেকক্ষণ, মানে ওই যে দীর্ঘক্ষণ ধরে আমি আসছি। হ্যাঁ, আসতে আসতে তারপরে এসে পৌঁছলাম। এই যে আমি প্রশ্নটা করলাম, আপনার আসলে প্রথমে কি মনে হলো, আমি কোন শুরুটা জানতে চেয়েছি? আমি কোনো কিছু মনে করিনি। আমি সেই জন্য জানতে চেয়েছি যে আসলে কিসের শুরু। আচ্ছা, এবার একটু জানতে চাই যে আপনার যে ক্যারিয়ারটা, সেটার শুরুটা কিভাবে হলো? ক্যারিয়ারের শুরু আমি যদি একদম প্রথম জায়গা থেকে ধরি তাহলে 2006-07 দিকে। ওই সময় আমাদের ডিপার্টমেন্টের একজন শিক্ষিকা রিবন খন্দকার, উনি একটা প্রোডাকশন করছিলেন, পাওনাদার নামে একটা প্রোডাকশন করছিলেন। সেই প্রোডাকশনে আমি এবং আমার আরও কয়েকজন বন্ধু আমরা একসঙ্গে কাজ করতে গিয়েছিলাম। এবং অন স্ক্রিন প্রেজেন্স এক্সপিরিয়েন্স যদি হয়, ওইটাই প্রথম, এবং ওইখান থেকেই প্রথম আমার আর্নিং শুরু। হ্যাঁ, 400 টাকা। দর্শক, আপনারা নিশ্চয়ই এতক্ষণে বুঝে গেছেন আমার সঙ্গে অতিথি হিসেবে কে রয়েছেন। আমার সঙ্গে রয়েছেন বর্তমান সময়ের ব্যস্ত একজন অভিনেতা মোস্তাফিজুর নূর ইমরান, এবং আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি চাকা অল ইন ওয়ান ডিটারজেন্ট পাউডার নিবেদিত ঈদ এখন আনন্দে। আচ্ছা, আবারও গল্পে ফিরতে চাই, আপনাকে অভিনন্দন জানাতে চাই। সেটা হচ্ছে সম্প্রতি মিডিল প্রথম আলো পুরস্কারের যে 26তম আসরটি হয়ে গেছে, সেখানে আপনার অভিনীত যে সিরিজটি রয়েছে রঙ্গিলা কিতাব, সেটি সেরা ওয়েব সিরিজের পুরস্কার জিতেছে, এবং একই সঙ্গে আপনিও সেরা অভিনেতার নমিনেশনও পেয়েছিলেন। খুব হাড্ডাহাড্ডি ক্যান্ডিডেট ছিল সেই নমিনেশনে। একটু জানতে চাই সে অভিজ্ঞতাটা, একটু ভালো লাগা তো নিশ্চয়ই কাজ করেছে। এই যে সেরা হওয়ার যে আনন্দটা, নিজের অভিনীত একটি কাজ, কেমন লেগেছে? খুবই ভালো, ডেফিনেটলি। এটা ওই যে আপনি তো বললেনই যে ভালো লাগাটাই স্বাভাবিক। যে একটা কাজ, যে কাজটা আসলে একটা কাজ করার সময় তো আসলে আমরা শুধু পারফর্ম করি ব্যাপারটা না, আমরা ওন করি আসলে কাজটাকে। তো সেই জায়গা থেকে সেটা যখন একটা সেরা কাজ হিসেবে পুরস্কার পায়, প্রত্যেকটা পুরস্কারকে এক ধরনের অ্যাপ্রিসিয়েশন হিসেবে আমি দেখি, এবং অ্যাপ্রিসিয়েশনগুলো ইন্সপিরেশন। এখানে এই যে একদম শুরুর কথাটা আপনি বলছিলেন 2006-07 দিকে আপনার বিশ্ববিদ্যালয়ের এক পরিচিতর মাধ্যমে, একটি প্রোডাকশন হাউসের মাধ্যমে আপনার অনস্ক্রিনে কাজ করা, সেই জায়গা থেকে মেরিল প্রথম আলো পুরস্কারের মঞ্চে মোশাররফ করিমের মতো অভিনেতার সঙ্গে নমিনেশন পাওয়ার এই যে দীর্ঘ যাত্রাটা, যখন আপনি একটু অবসর সময়ে ভাবেন বা ভাবার অবসর হয়, কেমন লাগে তখন? তখন মনে হচ্ছে যে ফাইন, হয়তোবা যেখানে যেতে চাই, গন্তব্যটা যেখানে, সেই পথেই বোধহয় আছি আর কি। তো মানে অন ট্র্যাকে আছে। হ্যাঁ হ্যাঁ, অন ট্র্যাকই আছি। মোশাররফ করিমের সঙ্গে আপনার কাজ হয়েছে মহানগরে, এবং সেই মহানগরে আপনার যে চরিত্রটি, তার মাধ্যমেই সর্বপ্রথম যদি বলি যে দর্শকের খুব কাছে চলে আসা, মানে একদম খুব জনপ্রিয়তা পাওয়া, কেমন ছিল সেই অনুভূতিটা, কাজের অনুভূতিটা? একটু পেছনেই যেতে চাই, বেশ কয়েক বছর আগের কাজ, সেটা এখনো মনে আছে কিনা? এত জ্ঞান ওনার, এবং এত 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 দারুণ এত এক্সপেরিয়েন্স, এইগুলোর থেকে অনেক কিছু শিখি আর কি। আমি শিখেছি অনেক কিছু ওনার থেকে। ওনার সাথে কাজ করতে গেলে নিজেকে আলাদা করে কোনো কিছু করতে হয় না আসলে। উনি যে অ্যাকশনটা করে, সেই অ্যাকশনে রিয়্যাক্ট করলেই হয়ে যায়, খুব বেশি আলাদা করে অন্য কিছু করতে হয় না। আচ্ছা, আপনি কাজ করছেন, সিনেমায় কাজ করেছেন, ওয়েব সিরিজে কাজগুলো সবচেয়ে বেশি প্রশংসিত হয়েছে, টেলিভিশনে একটু কম উপস্থিতি দেখা যায়, এটা কারণটা কি? দেখেন, টেলিভিশনে, এটা আমি এই প্রডিউসিং শুরু করার পর থেকে আরও বেশি ভালো বুঝেছি আর কি। টেলিভিশনে ভিউ আর ভাইরালের খেলা চলে। টেলিভিশনে, শুধু টেলিভিশন না, এখনটা ওটিটিতেও আস্তে আস্তে এটা এসেছে। এটা ধীরে ধীরে হয়তো বা সবাইকে গ্রাস করবে একদিন। যেভাবে টেলিভিশন ইন্ডাস্ট্রিটা ধ্বংস হয়েছে, সেভাবে হয়তো বা এরকম চলতে থাকলে সবই ধ্বংস হবে। হয় কি, একটা নির্দিষ্ট কাস্টিং লিস্ট আছে টেলিভিশনের ক্ষেত্রে বা অন্যান্য প্ল্যাটফর্মের ক্ষেত্রে। টেলিভিশন ধরেই বলছি, যেহেতু আপনি টেলিভিশন নিয়ে জিজ্ঞেস করলেন। টেলিভিশনের ক্ষেত্রে এই যে নির্দিষ্ট কাস্টিং লিস্টটা থাকে, এই এদের ডেট নিয়ে এসেই শুধুমাত্র কাজ করাটার দিকে সকলের মনোযোগ।
সেখানে গল্পটা কি হলো, সেখানে এটা দিয়ে আসলে কি মেসেজটা হবে, এগুলো নিয়ে খুব বেশি মাথা ব্যথা কারো নেই। এবং এই সিদ্ধান্তটা মনে হয় যিনি দায়িত্বে আছেন, মানে হেড অফ প্রোগ্রাম যিনি থাকেন আর কি, তিনিও আসলে এই সিদ্ধান্তটা নিতে পারেন কিনা আমার সন্দেহ হয়। এটা সাধারণত হেড অফ মার্কেটিং যিনি থাকেন, সেলসের যিনি থাকেন, ওনারা আসলে এই সিদ্ধান্ত নেন যে কি খাচ্ছে, ভিউ বাণিজ্য যেটাকে এই যে আসলে খাচ্ছে, ফিডিং, আমি খাওয়াচ্ছি, তাহলে যে খাচ্ছে এটা যে শুধু তার দোষ দিলে হবে না, যে খাওয়াচ্ছে এটা তার দোষ। ভাই আমরা আবারও গল্পে ফিরবো একটা ছোট্ট বিরতির পর। প্লিজ। দর্শক, চাকা অল ইন ওয়ান ডিটারজেন্ট পাউডার নিবেদিত ঈদ এখন আনন্দে নিচ্ছি ছোট্ট একটি বিরতির সাথেই থাকুন। কাপড়ের টেনশন আছে সলিউশন, চাকা অল ইন ওয়ান, চাকা অল ইন ওয়ান। কাপড় ধোয়ার একটাই সলিউশন, চাকা অল ইন ওয়ান। বিরতির পর স্বাগত, দেখছেন চাকা অল ইন ওয়ান ডিটারজেন্ট পাউডার নিবেদিত ঈদ এখন আনন্দ। আচ্ছা, আবার আড্ডায় ফিরছি। গুলমোহর নিয়ে কথা বলতে চাই। যথেষ্ট প্রশংসিত হয়েছে গুলমোহর। গুলমোহরের চরিত্রটা আপনার যেটি ছিল, রানা চরিত্রে আপনি অভিনয় করেছেন, কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন, সেটা একটু শুনতে চাই। কতটুকু চ্যালেঞ্জিং ছিল? চ্যালেঞ্জিং ছিল, তবে এই পুরো চ্যালেঞ্জটাকে অনেক সহজ করে দিয়েছে হচ্ছে সৈয়দ আহমেদ শাওকী এবং তার টিম। এই টিমটা বাংলাদেশে এখন পর্যন্ত আমার কাজ করা সবচেয়ে ফাইনেস্ট অ্যান্ড স্মুথ টিম। এত ডিসিপ্লিনড, এত প্রফেশনাল টিম আমার জানা মতে আর আছে কিনা আমি জানি না আসলে। আচ্ছা, থাকলে খুব ভালো। আমি বিশ্বাস করি যারা কাজ করতে চান বা যারা কাজ করছেন তাদের সবার একবার হলেও এই টিমটার কাছে ইন্টার্নশিপ করা উচিত আর কি। এত দারুণ এনভায়রনমেন্ট থাকে পারফরমেন্স করার, সেক্ষেত্রে সমস্ত চ্যালেঞ্জ আসলে মানে খুব সহজ হয়ে যায়। এখানে শুধু হাত পা নিয়ে আসলেই হয়, এটা দিনার ভাই খুব সবসময় বলেন যে শুধু হাত পা নিয়ে শাওকীদের সেটে আসলেই হয়, বাকি সব ম্যাজিকের বাকিটা মতো সব এখানে হয়ে যায়। আচ্ছা, আপনি দিনার ভাইয়ের কথা বললেন। এই সিরিজটিতে আপনি ইন্তেখাব দিনার, সারা জাকের এবং একই সঙ্গে যদি বলি ভারতীয় জনপ্রিয় অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায়, ওনার সাথে আপনার স্ক্রিন শেয়ারের অভিজ্ঞতা হয়েছে। সবার সঙ্গে কাজের অভিজ্ঞতাটা জানতে চাই। প্রেশার লাগে কখনো? এটা প্রেশারটা হয় না, প্রেশারটা নিই না আসলে কখনো। কারণ যখন আমি চরিত্রটা করি তখন আসলে আমি চরিত্রটি, এবং যিনি কাজ করছেন, যার সঙ্গে আমি কাজ করছি, তিনিও একটি চরিত্র করছেন। তো চরিত্রের সঙ্গে চরিত্রের সম্পর্কে আসলে তখন একটা একটা বোঝাপড়া হয় আর কি। তো আলাদা করে আমি যদি ভাবি যে আচ্ছা ওনার সঙ্গে কাজ করছি, তাহলে সেটা আমার ওই চরিত্র থেকে আমি অনেকখানি দূরে সরে যেতে পারি। তো সেটা এই জন্য আমি কখনোই করার চেষ্টা করি না। হয়তোবা একদম শুরুর দিকে হয়তোবা এটা হতো অনেক সময়, কারণ তখন তো মাত্র প্র্যাকটিশনার কাজ করছি, তখন অনেক বেশি এক্সাইটমেন্ট, অনেক বেশি নার্ভাসনেস, অনেক ধরনের, হ্যাঁ না, মানে মেথড প্র্যাকটিস করতে গিয়ে অনেক ধরনের আইসোলেশনস। তো সেটা দিন শেষে ভালো দেয় না আর কি, আউটপুট দেয় না। ভিন্ন ভিন্ন চরিত্রে আপনি অভিনয় করেছেন, ভিন্ন ভিন্নভাবে নিজেকে ভেঙেছেন, বারবার নতুন করে তৈরি করেছেন দর্শকের সামনে। আপনার আসলে আমরা দেখি যে পাশের দেশ ভারতে এই ধরনের যে ক্যারেক্টারগুলো তৈরি হয়, ক্যারেক্টার আর্টিস্ট যারা রয়েছেন তারা যথেষ্ট প্রশংসিত এবং তাদেরকে মানুষ অনেক পছন্দ করে, এই কাজগুলো পছন্দ করে, তাদের আলাদা একটা ডিমান্ড রয়েছে। সেই জায়গায় বাংলাদেশ বেশ খানিকটা একটু পিছিয়ে রয়েছে। হ্যাঁ, মানুষের কাছে হয়তো এখনো সিনেমা বা ওয়েব সিরিজ বলতে তারা সেই রকম নায়ক কাউকে দেখতে পছন্দ করে, নাচ গানে পরিপূর্ণ বাণিজ্যিক একটা ভিউ। আর সেই জায়গায় আপনার আসলে অভিনেতা হিসেবে কি মনে হয়, কোন বিষয়টা আসলে এই জায়গায় একটা প্রতিবন্ধকতা তৈরি করছে? দর্শকের কাছে এই জিনিসটা কেন যাচ্ছে না? আমাদের ওটিটি এখনো ফেমাস না, হ্যাঁ, মানে ওটিটি এখনো মানুষের কাছে পৌঁছায় নাই। আর আমাদের দর্শকরা এখনো না ওই যে একটু ফ্রি দেখার অভ্যেস আছে আর কি। দেখবেন একজন ইউটিউবে হিট হয়ে গেল, হ্যাঁ, তারপর তাকে সবাই ডাকে, চ্যানেলে ডাকবে, টেলিভিশনে বিজ্ঞাপনে ডাকবে, এই করবে। ইউটিউবে হিট হইতে হবে আগে, তাহলে সবাই একটা করে ইউটিউব চ্যানেল খুলে হিট হয়ে যাক, যার মতো করে, যা খুশি তাই করে। আপনি ফেসবুকে দেখবেন সবাই কন্টেন্ট ক্রিয়েটার, সবাই ডিজিটাল ক্রিয়েটার, কন্টেন্ট ক্রিয়েটার। তাহলে আলাদা করে শিল্পীর দরকার কি? আলাদা করে শিল্পী হওয়ার তো কোনো দরকার নেই, সম্মান দেওয়ার দরকার নেই, প্রয়োজন নেই। তো একজন
ইউটিউব চ্যানেলে বা টিকটকে সে সেলিব্রিটি হয়ে যাচ্ছে এবং তাদেরকে নিয়ে মাতামাতি হচ্ছে, তাহলে বুঝতে হবে আমাদের দর্শকরা কোন জায়গায় এই মুহূর্তে অবস্থান করছে এবং আমরাও সেটাকে বাহবা দিচ্ছি, অ্যাপ্রিসিয়েট করছি এবং সেটাকেই আবার আমরা তুলে নিয়ে আসছি যে এবার ঠিক আছে তাহলে তোমরা মেইন স্ট্রিম করো। এইভাবে রিয়েল ট্যালেন্ট রিপ্লেস হয়ে যায়। এই দিকে কি শুধু শুধু দর্শকেরই দায়বদ্ধতা নাকি যারা নির্মাতা যারা রয়েছেন আর তাদেরও কি কোনো দায়বদ্ধতা নেই? মানে কেউ জনপ্রিয় হয়ে গেল টিকটকে বা ইউটিউবে, তাকে নিয়ে এসে আমি কাজ করলাম আমরা একজন গুণী অভিনেতা অভিনেত্রীকে সাইডে রেখে, তো দায়বদ্ধতার জায়গাটা আসলে কিভাবে ওই দেখেন? ভালো থেকে মন্দের যিনি বিষয়। বিক্রি করছেন, যিনি বিক্রি করছেন দায়িত্ব তো ওনার, তো উনি তো বিক্রি দেখতেছেন। যখন বাজার ব্যবস্থা মানে মার্কেটিং বিক্রি যিনি করছেন সেটা যখন ক্রিয়েটিভকে ডমিনেট করবে তখন এই অবস্থাই হবে, এটি স্বাভাবিক। ক্রিয়েটিভ গডফাদার ছবিটা মার্কেটিংয়ের যিনি ছিলেন উনি চালাইতে চাইছিলেন না এই ছবিটা। এরকম একটা ছবি চালাবে, এত লম্বা হয়ে গেছে ছবি, দেখবে না লোকে, কিন্তু সেটার সঙ্গে প্রডিউসার একটা ফাইট করেছিলেন, করে তারপরে এই ছবিটা মুক্তি দেওয়া হয়েছিল এবং তারপরে গডফাদার ইতিহাস। এই ফাইটটা কোথায় নেই? এই ফাইটটা দর্শকের বিনোদনের চাহিদাটা খুবই স্থূল এবং খুবই সস্তা জায়গায় পৌঁছে গেছে। এখন আমরা এক্সিবিশন দেখি না, আমরা থিয়েটার দেখি না, আমরা দেখি রিলস, আমরা দেখি টিকটক। আমরা একটা ফোনের মধ্যে এই যে একটা মানে একটা অদ্ভুত জিনিস, এই অদ্ভুত জিনিসের মধ্যে এমনভাবে আমরা আটকে গেলাম আমাদের মাথাটা ধাপ করে নিচু হয়ে গেল। দেখুন ফেসবুকের এটা এরকম নিচু না, নিচু হয়ে গেলাম এবং এই যে নিচু হলাম আমরা আর উপরে মাথাটা তুলতে পারলাম না এবং আকাশটা আর দেখা হলো না আমাদের। মামুনুর রশীদ স্যার বললেন না যে একটা রুচির দুর্ভিক্ষ হয়েছে, কথাটা খুব সত্য, কথাটা খুবই সত্য। এবং এই দুর্ভিক্ষটা যে কিছুদিন পরে এমন জায়গায় গিয়ে আমাদেরকে নিয়ে যাবে, আমরা ফিরতে পারবো কিনা সেটা সন্দেহ আছে। আমরা ফিরবো, থিয়েটার প্রসঙ্গে আমরা একটু ফিরতে চাই, তবে একটা ছোট্ট বিরতির পর। আচ্ছা, দর্শক, সময় হলো আরো একটি ছোট্ট বিরতির। দেখছেন চাকা অল ইন ওয়ান ডিটারজেন্ট পাউডার নিবেদিত ঈদ এখন আনন্দ, সাথেই থাকুন। কাপড়ের টেনশন আছে সলিউশন, চাকা অল ইন ওয়ান, চাকা অল ইন ওয়ান। কাপড় ধোয়ার একটাই সলিউশন, চাকা অল ইন ওয়ান। বিরতির পর আবারও স্বাগত। দেখছেন চাকা অল ইন ওয়ান ডিটারজেন্ট পাউডার নিবেদিত ঈদ এখন আনন্দ। বলছিলাম থিয়েটার প্রসঙ্গে ফিরতে চাই। বড় পর্দায় যখন কোনো সিনেমা রিলিজ হয় কিংবা ওয়েব সিরিজ রিলিজ হয়, তার একটা প্রচারণা আমরা দেখি এবং যদি কোনোটার ধারাবাহিক নির্মাণ হয় সিজন 1 সিজন 2, সেক্ষেত্রে যদি সিজন 1টা খুব সফল হয় দেখি তার জন্য দর্শকরা আসলে অধীর আগ্রহ অপেক্ষা করেন। ওয়েব সিরিজের সেক্ষেত্রে খুব ভালো একটা ফ্যান বেস বাংলাদেশে তৈরি হয়েছে। সিনেমা হল মুখেও এখন দর্শকরা হচ্ছেন ধীরে ধীরে। আমরা দেখেছি বেশ কয়েক ঈদে খুব ভালো ভালো সিনেমা মুক্তি পেয়েছে এবং দর্শকরা খুবই আগ্রহ নিয়ে পরিবার পরিজন বন্ধু বান্ধব সহই সিনেমা হলে গেছেন। কিন্তু থিয়েটারের কথাটা যদি বলতে চাই, এখনো থিয়েটারে গেলে সব শো হাউসফুল তো হয় না, মানে খুব একটা খালিয়ে দেখা যায় কিংবা অনেকে হয়তো জানেনই না যে এই শোটা হয়তো শিল্পকলায় চলছে বা অন্য কোথাও চলছে। এই জায়গাটা আসলে কেন থিয়েটারটা কেন আসলে এখনো পিছিয়ে রয়েছে? আপনি নিজেও একজন থিয়েটারে অভিনয় শিল্পী, আপনার কি মনে হয় থিয়েটারকে আসলে এতটা পিছিয়ে থাকার কারণটা কি? প্রতিবন্ধকতাটা কোথায় এখানে? কারণ থিয়েটারটাকে আমরা খুবই শখের নাট্যশালা হিসেবে গ্রহণ করেছি এবং এটাকে পেশাদার হতে দিইনি কখনোই। থিয়েটার যদি বাংলাদেশে পেশাদার হতো তাহলে অনেক শিল্পী আছেন যারা শুধুমাত্র থিয়েটারটাই করতেন, অন্য কোনো কিছু করতেন না। সেটা আমরা করতে পারিনি এবং এক ধরনের পরিবারতান্ত্রিক থিয়েটার চর্চা আমরা করেছি। অভিনয়টাকে পেশা হিসেবে নেওয়ার যে মানসিক বিষয় সেটা হয়তো না, তৈরি একদমই তৈরি হয়নি, আমরা তৈরি করতে পারিনি। থিয়েটারটাকে আমরা খুব প্রাচীনপন্থী ধারায় এখনও চর্চা করে যাচ্ছি, খুবই প্রাচীনপন্থী। এখানে একজন থিয়েটার শিল্পী এটার কোনো গন্তব্য খুঁজে পায় না, গোল খুঁজে পায় না থিয়েটারটা করে। থিয়েটারে যখন শো হতো তখন টিকিট বিক্রি করতাম, সবার বাড়িতে বাড়িতে গিয়ে দোকানে দোকানে গিয়ে টিকিটটা বিক্রি করতাম এবং শো দেখতে আসতো লোকে। সেই প্র্যাকটিস তো নেই এখন আর। থিয়েটার শো এখন আমরা সবাই ফেসবুকে ইনস্টাগ্রামের উপরে ডিপেন্ড করি বা পরিচিত জনদেরকে হয়তো জানাই বা পরিচিত জনকে জানাই,
এইভাবে তো থিয়েটার চর্চা হতে পারে, এটা একটা শখের একটা নাট্যশালা হতে পারে। গিরিশচন্দ্রের নাটক যখন ছিল, এখন এখন মানে কলকাতাতে খুব ভালো থিয়েটারের চর্চা আছে, দিল্লিতে আছে, আমাদের এখানে নাই। কাপড়ের টেনশন আছে সলিউশন চাকা অল ইন ওয়ান চাকা অল ইন ওয়ান কাপড় ধোয়ার একটাই সলিউশন, চাকা অল ইন ওয়ান। আমাদের এখানে আমরা থিয়েটার বলতে এখনো দেখেন সেই কত বছর আগেকার সেই নাটক, সেটাই এখনো করি আমরা। নতুন কোনো ভাবনা আমাদের ভেতর নাই, নতুন কোনো ভালো ভালো ডিরেক্টর যে ভালো ডিজাইন করবে, এইটার যে টাকা উঠবে, টাকাটাই তো উঠবে না। বা এখন কাজের যে পরিবেশটা আছে, এটা যদি ঠিক করা না যায় খুব দ্রুতই, তাহলে এই যে ভালো অভিনেতা, আপনার মতো যারা ভালো অভিনেতা আরো পরবর্তীতে আসবে, তারা কি আর আসতে চাইবে? তারা তো আর আসতে চাইবে না। সেক্ষেত্রে তখন কি রকম হবে ইন্ডাস্ট্রির ভবিষ্যৎ? আসলে কি মনে হয় আপনার? বা এটাকে কত দ্রুত ঠিক করা যাবে? দেখেন, আমি আশাবাদী মানুষ, হয়তোবা ঠিক হয়ে যাবে, হয়তোবা এগুলো ঠিক হবে, আস্তে আস্তে ঠিক হবে। যখন সিনেমা আস্তে আস্তে সবাই সিনেমা দেখা শুরু করেছে, সিনেমার ব্যবসা শুরু হয়েছে, বাইরের দেশে সিনেমা যাচ্ছে, ওটিটি ভালো ভালো কাজ কিছু কিছু আসতেছে, যদিও অনেক ওই যে আবারও পরিচিত মুখে আটকে যাচ্ছে অনেক কিছু। আচ্ছা, আমরা অনেক কাজ নিয়ে কথা বলছি, যেহেতু ঈদ মৌসুম, ঈদ নিয়ে একটু কথা বলি। আপনি বাগেরহাটের কথা বেশ কয়েকবারই উল্লেখ করেছেন। বাগেরহাটের ঈদ, সেই ছেলেবেলার ঈদটা একটু ছোট করে একটু পেছনে ফিরতে চাই। ছোটবেলাটার আবদারগুলো করার যে জায়গা ছিল, বাবা মায়ের সাথে, বন্ধুদের সঙ্গে, দারুণ একটা সময়। এখনো ভালো সময় কাটে, এখন ভালো সময়টা বাড়ি গেলে কাটে। আমার আমার ভাগ্নি, তো বাবা মা আছেন, বোন, দুলাভাই, তো সবাই মিলে, বন্ধুরা কেউ আসে কেউ আসে না, তো সবাই তো এখন নিজস্ব জীবন অনেক ব্যস্ত, কিন্তু ওই ছোটবেলার মতো ওই আনন্দ আর নেই। শহর আমার কখনোই ভালো লাগেনি। শহর মানুষকে জটিল করে দেয় অনেক, সহজ থাকতে দেয় না। আর জীবনটাকে সহজভাবে নেওয়া এবং সহজ থাকা খুব জরুরি। যতদিন আমরা এটা থাকতে পারবো, ততদিন জীবনটা সুন্দর থাকবে। আচ্ছা, আমরা আয়োজনের শেষ দিকে চলে এসেছে। শেষ দিকে একটু জানতে চাই যে ভবিষ্যতে, মানে এরপরে আর কি কি কাজ আসতে চলেছে আপনার? নতুন কি কি কাজ দেখতে পাচ্ছি? কাজ কিছু করছি, কিন্তু আমি কখনো কাজ রিলিজ না হলে কখনোই আসলে ওই কাজটা নিয়ে বলি না। এর একটা কারণ আছে, কারণ আমার জীবনে আনরিলিজড কাজের সংখ্যা অনেক বেশি। রিলিজ করা যাদের দায়িত্ব, ওনারা যখন করেন তখনই আসলে আমি বলি যেটা আসছে। অনেক ধন্যবাদ আপনার এত ব্যস্ত সময় থেকে আমাদেরকে কিছুটা সময় দেওয়ার জন্য। অনেক আলাপ হলো, অনেক আড্ডা হলো, জানা অজানা অনেক বিষয় আমরা জানতে পারলাম। আপনাকে অসংখ্য ধন্যবাদ এত কষ্ট করে উত্তরা থেকে এখন টেলিভিশনে পৌঁছে আমাদেরকে সময় দেওয়ার জন্য। অসংখ্য ধন্যবাদ আবারও। থ্যাংক ইউ। দর্শক, যেমনটি আমাদের আজকের অতিথি মুস্তাফিজুর নূর ইমরান বলছিলেন যে ঈদকে আসলে আমরা একটু শিক্ষণীয় করার চেষ্টা করি, এটা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনেকটা ভালো হবে। সেই শুভকামনায় শেষ করছি আমাদের আজকের চাকা অল ইন ওয়ান ডিটারজেন্ট পাউডার নিবেদিত ঈদ এখন আনন্দ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।